পৃথিবীতে যদি স্বর্গ থেকেই থাকে তো সেখানেই এখানেই মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে নিয়ে এভাবে বলেছিলেন, কাশ্মীর আসলেই দুনিয়ার স্বর্গ। এই অঞ্চলটি কাশ্মীর নামক পর্বত বিশিষ্ট এবং প্রায় ৮৬,০০০ বর্গমাইলের একটি অঞ্চল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় ৩২৭ মিটার উচ্চতায় অবস্থিত। উপর থেকে পুরো কাশ্মীরকে দেখলে অনেকটা উল্টা পাঁচের মতো মনে হয়। কাশ্মীরের শীতকালীন রাজধানী হলো জম্মু এবং গ্রীষ্মকালীন রাজধানী হলো শ্রীনগর। কাশ্মীরের উত্তর সীমান্তে চীন, উত্তর পশ্চিমে আফগানিস্তান, দক্ষিণ পশ্চিমে পাকিস্তান এবং দক্ষিণে ভারতের মূল ভূখণ্ড অবস্থিত। কেন্দ্রশাসিত ভারতের এই অঞ্চলটি দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্য এই দুটি অবস্থিত এবং জম্মু ও কাশ্মীরের উত্তরে পাকিস্তান অধিকৃত গিলগিট বালতিস্তান অঞ্চল এবং পূর্বে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ অবস্থিত। বর্তমান তথ্যানুসারে কাশ্মীরে প্রায় ৬৮.৩% মুসলিম, ২৮% হিন্দু, ১.৯% শিখ এবং ০.৯% বৌদ্ধ এবং ০.৩% খ্রিস্ট ধর্মের লোক বসবাস করে থাকেন। কাশ্মীরের রূপরসে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে মুঘল বাদশাহ জাহাঙ্গীর কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেন এবং তীব্রভাবে ব্যক্ত করেছিলেন কাশ্মীরের তৃণভূমিতে যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। প্রথম সহস্রাব্দের শুরুর দিকে কাশ্মীর অঞ্চলে হিন্দু ধর্ম এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনের একটি গুরুত্বপূর্ণ বসতি গড়ে ওঠে। সপ্তম থেকে ১৪ শতকের সময় এই অঞ্চলটি হিন্দু রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল এবং কাশ্মীর শৈববাদের উদ্ভব হয়। ১৩৩৯ সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হন। সালতিনি কাশ্মীর বা শাহ মীর রাজবংশের উদ্বোধন করেন। অঞ্চলটি ১৮৮৬ থেকে ১৭৫১ সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ১৮২০ সাল পর্যন্ত আফগানি দুররানি সাম্রাজ্যের অধীনে শাসিত হয়। কাশ্মীরের শাহ মীর রাজবংশ মুঘল শাসনামল, আফগান শাসনামল, শিখ শাসনামল সহ ব্রিটিশ শাসনামলও বজায় ছিল। কাশ্মীরের ভিতরে রয়েছে দেখার মতো অনেকগুলো জায়গা, যেমন শ্রীনগর শহরের ভিতরে রয়েছে ডাল লেক, নাগিন লেক, বোটানিক্যাল গার্ডেন, ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, নিশাত বাগ, শালিমার বাগ, চাশমাশাহী বাগ, পরিমহল, হজরতবাল দরগা শরীফ, শঙ্করাচার্য মন্দির। এছাড়া রয়েছে সোনমার্গ, জজিলা পাস, তাজিয়াল গ্লেসিয়ার, গঙ্গাপাল লেক, গাতসার লেক, ভিসান্তার লেক, সাতসার লেক। এছাড়া রয়েছে দুধপাত্রি, কোকরনাথ, ডাকসুম, সিনতেপের অসাধারণ সৌন্দর্য, আহারবালের জলপ্রপাত। এছাড়া রয়েছে উত্তরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্বাদুপানির লেক উলার লেক। গ্যান্ডারবালে অবস্থায় রয়েছে মানুষবার লেক এবং গুলমার্গ, যা সারা বছর বরফের জন্য বিখ্যাত। কাশ্মীরের নয়ন জুড়ানো প্রকৃতি নিয়ে অনেক কবি রচনা করে গেছেন অনেক কবিতা, অনেক গল্পকার হয়তোবা লিখে গেছেন কয়েক শত পৃষ্ঠার গল্প। প্রাচীন দর্শনার্থীরা কাশ্মীরকে এশিয়ার গহনা বা মক্তার মধ্যে পান্না সেট বলে অভিহিত করেছেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রথম কাশ্মীর ভ্রমণে বলেছিলেন, পৃথিবীর যদি কোনো স্বর্গ থেকে থাকে তবে সেটা কাশ্মীরেই। আর কাশ্মীরের সৌন্দর্য বর্ণনায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, একটু সূর্য ডোবার রং, তার সব রং, সব সৌন্দর্য কি লেখায় বা বলায় বা কথাতে চলে আসে? লিখতে গিয়ে বড় দুর্বল লাগে। দেখেছি, অনুভব করেছি, আনন্দিত হয়েছি, সেটা আর ৫ জনকে কেমনে বোঝাবো? তাই তো পৃথিবীতে থেকেই পৃথিবীর স্বর্গের স্বাদ পেতে গেলে জীবনে একবার হলেও কাশ্মীর ভ্রমণ করা উচিত। কাশ্মীরে যাওয়ার উপযুক্ত সময় কোনটি, এ নিয়ে অনেক প্রশ্ন আছে। তবে সত্যি কথা যেটি, কাশ্মীরে যাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। প্রত্যেকটা ঋতুতেই প্রত্যেকটা সময়ে কাশ্মীর অসাধারণ সুন্দর। কেউ যদি এপ্রিল মে মাসের দিকে যেতে চায়
তাহলে সবুজ, নীল পানি, বরফ সবই পাবে। আবার কেউ যদি টিউলিপ ফুলের বাগিচা দেখতে চায়, মাইলের পর মাইল রঙিন ফুলের বাগিচা, সেটা দেখতে চাইলে বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে। আবার কেউ যদি তুষার শুভ্র পাহাড়, চারিদিকে বরফ আর বরফ, স্কিং করতে হবে, স্নোফল দেখতে হবে, তাহলে তাকে আবার যেতে হবে ডিসেম্বর জানুয়ারির দিকে। অর্থাৎ কাশ্মীরে ভ্রমণের প্রত্যেকটা মাসই সুন্দর, প্রত্যেকটা মাসই অসাধারণ সুন্দর। আমি নিজে ওভাবে প্ল্যান করে যাইনি, তবে সৌভাগ্যক্রমে আমারও যাওয়া পড়েছিল মে মাসের দিকে। কাশ্মীরের প্রত্যেকটা রূপ এই মে মাসে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে দেখা যায়। পাহাড়ে বরফ পাওয়া যাবে, নদীতে নীল পানি পাওয়া যাবে, আর সবুজের তো কোনো অভাব নেই। আমি সাতক্ষীরা বুমরা বর্ডার পার হয়ে ভারতে ঢুকেছিলাম, সেখান থেকে কলকাতা থেকে প্লেনে করে দিল্লি। যদিও কলকাতা থেকে শ্রীনগর সরাসরি প্লেন সার্ভিস নেই, কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে শ্রীনগর, এভাবে আপনাকে যেতে হবে। বর্ডার পাস করার জন্য বুমরা বর্ডার যথেষ্ট ভালো। অল্প সময়ে সব ঝামেলা মিটিয়ে আপনি সহজেই অনায়াসে ভারতে প্রবেশ করতে পারবেন। বিমান যোগে কাশ্মীর যেতে চাইলে যদি খরচ বেশি হয়, তবে যাদের হাতে সময় কম তারা বিমান ছাড়া উপায় নেই। কারণ কলকাতা থেকে কাশ্মীরের জম্মুতে একটি ট্রেন সার্ভিস আছে, প্রায় 27 ঘন্টা টানা জার্নি করতে হয়। এবং জম্মু থেকে কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে আবার ট্যাক্সি বা বাস যোগে যেতে হয়, প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে। সব মিলে বুঝতেই পারছেন 2 থেকে 2.5 দিনের একটা জার্নি আপনার যাওয়ার পথেই পড়বে। যদিও জার্নিটা সুন্দর, তারপরে আপনার হাতে যদি সময় কম থাকে এবং খরচের যদি আক্ষেপ না থাকে, তাহলে অবশ্যই বিমান যোগে যেতে পারেন। আমার ইচ্ছা ছিল দিল্লিতে এক রাত থেকে দিল্লি শহরটা ঘুরে দেখব, যদিও যাওয়ার সময় তেমন টাইম পাইনি, কারণ রাত 3টা থেকে 3:30টার দিকে দিল্লি এয়ারপোর্টে নেমেছিলাম। দিল্লির এয়ারপোর্টটা সম্পর্কে বলতে গেলে এটি পৃথিবীর অন্যতম সেরা একটি এয়ারপোর্ট, অনেক বড় এবং ব্যবস্থাপনা অনেক ভালো। কাশ্মীরে যাওয়ার পথে দিল্লিতে এক রাত ছিলাম, যদিও সে সময় দিল্লি শহর ঘুরে দেখার সময় পাইনি, কারণ পরের দিনই খুব ভোরে কাশ্মীরের ফ্লাইট ছিল। কাশ্মীর থেকে ফেরার পথে দিল্লিতে দিনের বেলায় নেমেছিলাম এবং পুরো শহরটি ঘুরে দেখেছি। কুতুব মিনার, লাল কেল্লা, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট সহ পুরো দিল্লি শহর ভালোভাবে ঘুরে দেখেছি, যথেষ্ট ভালো লেগেছে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কাশ্মীরের তাপমাত্রা মে মাসের দিকে শ্রীনগর শহরে 17 থেকে 22 ডিগ্রি, সর্বোচ্চ 27 ডিগ্রি হতে পারে, অর্থাৎ একটি অনুকূল তাপমাত্রা। কিন্তু সেখান থেকে যখনই আপনি দিল্লিতে নামবেন, মে মাসের দিকে তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি পর্যন্ত ওঠে, অনেকটা রেফ্রিজারেটর থেকে ওভেনের মধ্যে আসার মতো। বিষয়টা খেয়াল রাখতে হবে। শ্রীনগর থেকে 82 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কাশ্মীর আর এক স্বর্গ হচ্ছে সোনমার্গ। এপ্রিল থেকে মে মাসে সোনমার্গ তার রূপের ডালি উজাড় করে দেয় পর্যটকদের কাছে। কাশ্মীরের মোটামুটি কেন্দ্রস্থলেই অবস্থিত এই সোনমার্গের। এখানকার অপূর্ব সৌন্দর্য, তুষার ঢাকা পাহাড়ের চূড়া, নদী, সবুজ ইত্যাদি পর্যটকদের খুবই মুগ্ধ করে। বিশেষ করে মে মাস আসতেই সোনমার্গের উপত্যকা নানা রঙের জীবন্ত হয়ে ওঠে। এ কারণেই এপ্রিল থেকে মে মাসে এখানকার পর্যটকদের প্রচুর ভিড় দেখা যায়। সোনমার্গ ভ্রমণ করতে চাইলে মে মাসে গেলে সবথেকে বেশি ভালো হবে, কারণ এ সময়ে সেখানকার দিনের বেলায় মনোরম আবহাওয়া থাকে, তো সন্ধ্যার পরে বেশ উচ্চমাত্রায় ঠান্ডা পড়ে। মে মাস আসলেই যেন সোনমার্গে বসন্তের সূচনা হয়। এখানকার সৌন্দর্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বন্য পাহাড়ি ফুলের গালিচা, চকচকে হিমবাহ এবং সেগুলো সুউচ্চ চূড়া মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন এবং নির্জনতা পছন্দ করেন, তাহলে সোনমার্গ হতেই পারে আপনার ভ্রমণের সেরা গন্তব্য। প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হচ্ছে সোনমার্গের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। এখানকার উপত্যকা, বিস্তৃত গ্রাম, সেখানকার বাসিন্দা, তাদের ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় অধিবাসীদের আতিথেয়তা মুগ্ধ করবে সবাইকে। অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছে তাদের জন্য সোনমার্গে নানা ধরনের দুঃসাহসিক ক্রিয়াকলাপের ব্যবস্থা রয়েছে। ট্রাকিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা সেখানে আছে।
থাজিয়া সিম্বাহ, বিশানসার হ্রদ, কৃষানসার হ্রদ এই ট্রেকিং অভিযানের জন্য মে মাস খুব সেরা, কারণ এ সময়ে সেখানকার আবহাওয়া খুব ভালো থাকে। সোনমার্গে যেতে হলে শ্রীনগর থেকে আপনাকে ট্যাক্সি ভাড়া করতে হবে বা বাসেও যেতে পারেন সোনমার্গে। এটি প্রায় 82 থেকে 80 কিলোমিটার দূরে। রাস্তার অবস্থার উপর ভিত্তি করে শ্রীনগর থেকে সোনমার্গ যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। সোনমার্গের অর্থ সোনার তৃণভূমি। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা জানতে পারি প্রাচীন কাল থেকেই সোনমার্গ ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে আছে, কারণ সেই সুপ্রাচীন সিল্ক রোডের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ছিল, যা কাশ্মীর ভূমিকে সংযুক্ত করেছিল গিলগিট হয়ে চীন এবং অন্যান্য উপসাগরীয় দেশের সাথে। 47-এ ভারত স্বাধীনতার সাথে সাথে সোনমার্গ, যা তখন কাশ্মীরের একটি স্থানীয় শহর ছিল, জম্মু ও কাশ্মীরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আজ এই জায়গাটি অমরনাথ মন্দির এবং লাদাখ অঞ্চলের মতো কাছাকাছি অবস্থিত পর্যটন এলাকার জন্য বেস ক্যাম্প হিসেবে পরিচিত। কাশ্মীরে দেখার মতো সেরা জায়গাগুলোর মধ্যে সোনমার্গ অন্যতম। সোনমার্গের কাছে আপনি যে পর্যটন স্থানগুলো পাবেন সেগুলো হলো থাজিয়া সিম্বাহ। এটি প্রায় 9186 ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়া রয়েছে জজিলা পাস, এটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3528 মিটার উচ্চতায় অবস্থিত। এছাড়া রয়েছে বিশনসার লেক, তাছাড়া রয়েছে হোয়াইট রিভার রাফটিং, নীলাগ্রাদ নদী, কৃষ্ণসার লেক, যেটি প্রায় 3108 মিটার উচ্চতায় অবস্থিত। ব্যক্তিগতভাবে কাশ্মীর ভ্রমণের অনেকগুলো জায়গার মধ্যে সবথেকে ভালো লেগেছে সোনমার্গ, এবং সোনমার্গের সবথেকে আকর্ষণীয় স্থান ব্যক্তিগতভাবে আমার কাছে সেটি হলো থাজিয়া সিম্বাহ। এটি প্রায় 9186 ফিট উচ্চতায় অবস্থিত। এই থাজিয়া সিম্বাহে পৌঁছাতে গেলে আপনাকে ঘোড়ায় করে যেতে হবে। শ্রীনগর থেকে ট্যাক্সি বা বাসে করে আপনি যখন সোনমার্গে নামবেন তখন আপনাকে আবার ঘোড়া ঠিক করতে হবে। এই ঘোড়ায় করে রোমাঞ্চকর পাহাড়ি উঁচু নিচু পথ আর দূরের তুষার শুভ্র পাহাড় দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন থাজিয়া সিম্বাহ। এবং ব্যক্তিগতভাবে আবারও বলছি, এটি আমার কাশ্মীর ভ্রমণের সবথেকে আকর্ষণীয় স্থান। ডাল লেক ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি লেক। এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের তৃতীয় বৃহত্তম নগর বেষ্টিত হ্রদ। পর্যটক ও স্থানীয়দের দ্বারা শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনকৃত জায়গার মধ্যে এটি একটি। এখানে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখা যায়। কাশ্মীরের পর্যটন ও বিনোদনের সাথে জড়িয়ে আছে একটি। এই লেকটিকে ফুলের হ্রদ বা কাশ্মীরের তাজরত্ন বা শ্রীনগরের রত্নও বলা হয়। এই লেকটিকে বাণিজ্যিকভাবে মাছ ধরা হয় এবং জলজ উদ্ভিদ আহরণের খুবই গুরুত্বপূর্ণ একটি উৎস এটি। প্রায় 15.5 কিলোমিটার লম্বা একটি পাহাড় এখানে বিদ্যমান, এবং এই পাহাড়টি সারিবদ্ধভাবে মুঘল সাম্রাজ্যের বাগান, প্রমোদ উদ্যান, বাসযোগ্য বজরা, সরাইখানা ইত্যাদি দ্বারা বেষ্টিত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে তৈরিকৃত তীরবর্তী বাগান, যেমন শালিমার উদ্যান, নিষাদ বাগ থেকে শুরু করে, এবং রঙিন শিকারায় ভ্রমণের সময় হ্রদের যে নান্দনিক দৃশ্য দেখা যায় সত্যি মনোমুগ্ধকর। শীতকালে এখানকার তাপমাত্রা প্রায় -11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তখন পুরো লেকটি বরফে জমে যায় এবং তখন মানুষ এর উপরে হেঁটেও বেড়াতে পারে। এখানে মাঝারি ধরনের খাটিয়া আর কাপড়ে টুল বসানো যে নৌকা, এটাকে বলে শিকারা। শান্ত লেকের পানিতে শিকারার বৈঠা যখন মৃদু বাড়ি দিয়ে পানিতে শব্দ তৈরি করে এগিয়ে যায়, তখন যেন মনে হয় শুনশান নীরবতার দরজায় কড়া নেড়ে কেউ ডাক দিচ্ছে। লেকের উত্তর দিকে হাউস বোটগুলোর অবস্থান একটার গায়ের একটা লেগে আছে। যারা নৌকা থেকে এই লেকের অপরূপ সৌন্দর্য এবং সাথে পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান, তারা এই হাউস বোটে রাত কাটাতে পারেন।
লেকের উত্তর পূর্ব কোণে একটি ভাসমান বাজার আছে, নাম ফ্লোটিং মার্কেট। এখানে নৌকায় করে দোকান থেকে দোকানে ঘুরে বেড়াতে হয় এবং হাউস বোট থেকে মূল সড়ক বা হাউস বোট থেকে এই দোকানগুলোতে আসতে গেলে মূল ভরসায় হচ্ছে নৌকা। সব মিলে এটাকে কাশ্মীরের ভেনিস বললে ভুল হবে না। ডাল লেকটি প্রায় 18 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, যা 21.1 বর্গ কিলোমিটার একটি প্রাকৃতিক জলভূমির অংশ। এখানে আরেকটি ভাসমান বাগানও আছে। ভাসমান বাগানটি কাশ্মীরি ভাষায় হ্রদ নামে পরিচিত। জুলাই আগস্ট মাসে এখানে পদ্ম ফুল ফোটে। পুরো লেকটি বাত্রা 4টি অববাহিকায় বিভক্ত, যেমন গরিবল, লকুদ্দল, বদদল ও নিগিনন। যদিও নিগিনকে স্বাধীনভাবে আলাদা একটা হ্রদ হিসেবে বিবেচনা করা যায়। লকুদ্দল ও বদদল উভয়ের মাঝে একটি দ্বীপ আছে, যেগুলিকে রূপলঙ্ক বা চার চিনারি ও সোনালঙ্ক নামে পরিচিত। লেকের গড় উচ্চতা হলো প্রায় 1583 মিটার বা 5194 ফুট। নিগিন হ্রদে পানির উচ্চতা 6 মিটার বা 20 ফুট থেকে 2.5 মিটার বা 8 ফুট পর্যন্ত পরিবর্তিত হয়। কাশ্মীরের গ্রীষ্মকালের রাজধানী হলো শ্রীনগর। কাশ্মীরের মুকুটের রত্ন বলা হয় এই শ্রীনগরকে, আর তার প্রধান সৌন্দর্য ডাল লেক। শ্রীনগর এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে সব মিলে আধা ঘন্টা থেকে 40 মিনিটের পথ এই ডাল লেক। স্থানীয়রা এই লেককে ডাল ঝিল বলে থাকে অনেকেই। শীতকালে প্রায় 20 মিটার গভীর পুরো এই লেকটি বরফ হয়ে যায়। লেকের মূল সড়কের ধার ধরে ঘাট আছে মোট 15টি। 1 থেকে 15 নাম্বার পর্যন্ত নাম্বার দেওয়া আছে এখানে। এইখানে হোটেল তাজ থেকে শুরু করে তাবৎ দুনিয়ার সব তারকার হোটেল এখানে রয়েছে। মিশন কাশ্মীর সহ অনেক বলিউড সিনেমার জন্য এই ডাল লেক বিখ্যাত। পুরো পদ্ম ফুলে ভেসে থাকা এই লেকের পূর্বাংশ দেখতে দেশ বিদেশের হাজারো পর্যটক এখানে ছুটে আসেন। (1586 থেকে 1751 পর্যন্ত এই পুরো কাশ্মীর অঞ্চলে মুঘল শাসন কায়েম ছিল। শুভ্র তুষার ঢাকা পর্বততলা, বিস্তীর্ণ মখমলে সবুজে ছায়া পাহাড়ি উপত্যকা, কাকচক্ষু শান্ত সুনীল জলের ডাল লেক ভরা স্রষ্টার অপূর্ব সৃষ্টি এই কাশ্মীর। এই মনোলোভা রূপে বুধ হয়ে শৌখিন মুঘল সম্রাটটা এখানে অসম্ভব সুন্দর কিছু বাগান তৈরি করে গিয়েছিলেন, যেমন নিশাত বাগ, শালিমার বাগ, চশমে শাহী, পরিমহল ইত্যাদি। একসাথে এই পুরো বাগানগুলোকে বলা হয় মুঘল গার্ডেন। শ্রীনগরের পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান হচ্ছে এই মুঘল গার্ডেনগুলি। বাগানগুলোতে প্রবেশ করলেই মনে হবে এ যেন অন্য এক জগতে চলে এলাম, ঠিক যেন সৃষ্টিকর্তার সুনিপুণ যত্নে আঁকা ক্যানভাস। পেছনে নীলা পাহাড়ের পটভূমি আর তার সামনে বিস্তীর্ণ রঙের মেলা। এ বলছে আমায় দেখো, ও বলছে আমায় দেখো, কোন রং ছেড়ে কোন রং দেখি। এ যেন নয়নের প্রশান্তি, মনের প্রশান্তি এবং সাথে আত্মার। অসম্ভব সুন্দর ফুল পাহাড় ঝর্ণা সম্বলিত এই দৃষ্টিনন্দন বাগানগুলি প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। মুঘল গার্ডেনগুলোর মধ্যে অন্যতম হলো চশমে শাহী মুঘল গার্ডেন। 1632 খ্রিস্টাব্দে এক বসন্তে মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শুকোকে এই বাগানটি উপহার দেন। সুদীর্ঘ এলাকা জুড়ে পাহাড়ের কোলে বিস্তৃত মনোরমা বাগানে প্রবেশ করা মাত্রই অনুভব করা যায় কেন মুঘল সম্রাট এই স্থানটি নির্বাচন করেছিলেন তার প্রিয় পুত্রকে বাগান নির্মাণ করে দেওয়ার জন্য। সবুজের সমারোহ, নানা ফুলের সমারোহ আর আরামদায়ক আবহাওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা লোকজন দূরে স্নেহ মিশ্রিত দৃষ্টি ফেলে দাঁড়িয়ে থাকা উদার পর্বতরাজি আর চোখ জুড়ানো ফুলের সমারোহ দেখে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়।
মুঘল গার্ডেনগুলোর মধ্যে অন্যতম হলো শালিমার বাগ। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য এই বাগানটি নির্মাণ করেছিলেন 1619 খ্রিস্টাব্দে। মুঘল যুগের স্থাপত্যশৈলীর অসামান্য নিদর্শন দেখা যাবে এই বাগানে। এছাড়া এখানে সবুজে সবুজে ভরা নানা অজানা বাহারি রঙিন ফুল সেজে থাকা এই বাগানের অপূর্ব অবস্থানকে পুলকিত করে তোলে। বাড়তি ভালো লাগে এনে দেয় স্বচ্ছ বাড়িধারা। প্রবেশ পথ থেকে শুরু করে প্রায় পুরো বাগান জুড়ে বিস্তৃত প্রশস্ত বাঁধানো এই জলরাশির শোভা সবাইকে মনোমুগ্ধ করে তোলে। ডাল লেকের পানির হলো এই পানির মূল উৎস। ডাল লেকের উত্তর দিক থেকে একটি চ্যানেলের মাধ্যমে এখানে পানি আনার ব্যবস্থা করা হয়। উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে সুপ্রাচীন চিনার বৃক্ষ। কিছু কিছু গাছ বর্তমানে প্রায় 360 থেকে 365 বছর বয়সী হবে। শোনা যায় নূরজাহান সুদূর পারস্য দেশ থেকে এই গাছগুলো আনেন এই কাশ্মীরে শোভাবর্ধন করার জন্য। পরে আস্তে ধীরে পুরো কাশ্মীর জুড়ে এই চিনার বৃক্ষ ছেয়ে যায়। আগেই বলেছি, সম্রাট জাহাঙ্গীর তার বিখ্যাত শালিমার বাগ নির্মাণ করেছিলেন তার স্বপ্নের প্রকল্প তার রানীকে খুশি করার জন্য। তিনি 1619 সালে প্রাচীন বাগানটিকে একটি রাজকীয় বাগানে পরিণত করেন এবং এটিকে ফারহা বক্স বা আনন্দময় নামে অভিহিত করেন। তিনি তার স্ত্রী নূরজাহানের, যার অর্থ পৃথিবীর আলো, সেই নূরজাহানের জন্য এটি নির্মাণ করেছিলেন। 1630 সালে সম্রাট শাহজাহানের আদেশে কাশ্মীরের গভর্নর জাফর খান এটিকে প্রসারিত করেন। তিনি এটির নাম দেন ফয়েজ বক্স, অর্থাৎ প্রদানকারী। এটি তখন জাফর খানের অনুসারীগণ পাঠানো শিখ গভর্নরদের জন্য একটি আনন্দের জায়গা হয়ে ওঠে। মহারাজা রঞ্জিত সিংয়ের শাসনামলে মার্বেল প্যাভিলিয়নটি ছিল ইউরোপের দর্শকদের গেস্ট হাউস। মহারাজা হরি সিংয়ের শাসনামলে চত্বরের বিদ্যুতায়ন করা হয়েছিল। একইভাবে বছরের পর বছর ধরে অনেক শাসক দ্বারা বাগানটি সম্প্রসারিত হয় এবং উন্নততর করা হয়। এর পরবর্তীতে বিভিন্নভাবে ডাকা হয়েছিল, তবে সবথেকে জনপ্রিয় নাম শালিমার বাগ, যেটি আজও অব্যাহত রয়েছে। বিশেষ করে মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীর এবং তার স্ত্রী নূরজাহান কাশ্মীরের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে গ্রীষ্মকালে তারা কমপক্ষে 13 বার সে শুধু দিল্লি থেকে তাদের পূর্ণ দরবারীদের নিয়ে শ্রীনগরে চলে আসতেন। শালিমার বাগ ছিল তাদের সাম্রাজ্যের গ্রীষ্মকালীন বাসস্থান এবং রাজদরবার। তারা হাতির পিঠে চড়ে পীর পঞ্জাল পর্বতমালার কঠিন তুষারময় পথ পেরে এই শ্রীনগরে চলে আসতেন শুধুমাত্র এই শালিমার বাগের নেশায়। কোথাও ভ্রমণে গেলে খাওয়া দাওয়ার বিষয়টি অন্যতম ভাবনার বিষয়। কাশ্মীরে ভ্রমণে সকালে নাস্তা হিসেবে পরোটা, নান এগুলো পেতে পারেন। কাশ্মীরের খাবারে ভেড়ার মাংসের আধিক্য বেশি। এখানে ভেড়ার মাংসের প্রচলন যথেষ্ট বেশি, চোখে পড়ার মতো। খাওয়া দাওয়ার খরচ অনেক বেশি তা নয়, রিজনেবল। এবং পাহাড়ে যখন ভ্রমণে যাবেন সেক্ষেত্রে নুডলস একটি ভালো উপাদেয় খাবার হতে পারে। কাশ্মীরে বিশেষ খাবারের মধ্যে বিশেষ চা, কাওয়া এবং জাফরান, কাঠবাদাম এগুলো উল্লেখযোগ্য। কাশ্মীরের খাবারে ভেড়ার মাংস এবং পনিরের আধিক্য বেশি। কাশ্মীরে নর্মালি যে কফি বা চা পাওয়া যায় এটাকে আমুল দুধ এটা দিয়ে তৈরি এবং টেস্ট যথেষ্ট ভালো মনে হয়েছে। কাশ্মীরে শ্রীনগর থেকে 100 কিলোমিটারের মধ্যে রয়েছে নদী ও উপত্যকা বেষ্টিত পেহেলগাম। নয়নারিভম সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই যে পেহেলগাম। এখানে রয়েছে দেখার মতো অনেকগুলো স্পট। গাড়ি রিজার্ভ করে ঘুরে আসা যায় বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি সহ আরও অনেকগুলো স্পট। এছাড়াও ঘোড়া নিয়ে ঘোরা যায় মিনি সুইজারল্যান্ড শুটিং স্পট। এই পেহেলগামটি অমরনাথ যাত্রাপথের মাঝে উল্লেখযোগ্য গন্তব্যস্থল। পেহেলগাম থেকে উত্তর পূর্বে গাড়িতে যেতে হয় চন্দনবাড়ি, প্রায় 70 কিলোমিটার রাস্তা, 40 মিনিট সময় লাগে। আর সেখান থেকে যাত্রা শুরু হয় অমরনাথ যাত্রা। পেহেলগাম কাশ্মীরের অন্তর্নাগ জেলার অন্তর্গত একটি স্থান।
আর এই স্থানের আসলে সৌন্দর্যের কোনো তুলনা হয় না। পেহেলগাম শব্দের অর্থ প্রথম গ্রাম। জজিলা পাস অতিক্রম করে লাদাখ পার হয়ে অমরনাথ দর্শন করে কাশ্মীরে যাওয়ার পথে এটি প্রথম গ্রাম। ঠিক সেই অনুযায়ী এই জায়গার নামও পেহেলগাম। পেহেলগামের অন্য নাম হচ্ছে ভ্যালি অফ শেপার্ড, অর্থাৎ মেষ পালকদের উপত্যকা। এখানে আসলে বোঝা যায় এর নামকরণ কতটা যথার্থ। বরফে মোড়া পাহাড়গুলি দূর থেকে হাতছানি দেয় সকল পর্যটকদেরকে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 97 থেকে 100 কিলোমিটার। এর উচ্চতা গড়ে 7000 ফুটের উপরে। যাত্রাপথের মূল আকর্ষণ আঁকাবাঁকা খরস্রোতা লিডার নদী, আর এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পাহাড়ি বিভিন্ন শহর। পাহাড়ে ঢাল বেয়ে পাইন, ফার, আখরোট, চিনার ও দেবদারু বন। লিডার যেন এই এলাকাটাকে আধা সামরিক বাহিনীর মতো ঘিরে রেখেছে। পথিমধ্যে মাঝে মাঝে আপেলের বাগান, লাল হয়ে ওঠা সেই উদ্যানে স্বপ্ন সুখে নিরন্তর আনাগোনা। পাহাড়ের কোল বেয়ে যে রাজ্যে নেমে এসেছে ভালোবাসা, তারই পাশে সবুজ ক্ষেতের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, দূরে নীল আকাশের নিচে তুষারাবৃত পীরপঞ্জাল সিংহ। পুরো কাশ্মীরের অর্থকরী ফসলের মধ্যে আপেল ও জাফরান অন্যতম। অন্তরনাগ জেলার সবথেকে বেশি আপেলের বাগান। পেহেলগামে যেতে রাস্তার দুধারে এসব বাগানের চোখে পড়বে। প্রচুর পরিমাণে জাফরানও চাষ হয় এই অঞ্চলে। খাবারের রং, ঘ্রাণ ও স্বাদ বাড়িয়ে তুলতে জাফরানের জুলি নেই। পাকস্থলী নানা রঙের উপশম করে জাফরান। হাইওয়ে সংলগ্ন ড্রাই ফ্রুটের দোকান থেকে জাফরান, কাজু বাদাম, আখরোট, কিশমিশ, নানান ধরনের মশলা আপনারা কিনে নিতে পারবেন। চায়ের মতো বিশেষ পানীয় বা কাশ্মীরি কাওয়া এবং কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবার ওয়াজওয়ান খেতে ভুলবেন না। পেহেলগামে যেতে আপনার সফর সঙ্গী হবে এই লিডার নদী। পাহাড়ি আঁকাবাঁকা পথের উপর দিয়ে গড়িয়ে পড়া পানি আপনার চোখ এবং মনকে ভরিয়ে তুলবে। বরফে মোড়ানো পর্বতশৃঙ্গগুলো এবং পাইন গাছের সবুজ ভ্যালিগুলো সত্যি খুবই মনোমুগ্ধকর। পেহেলগামের প্রাকৃতিক সৌন্দর্য, জলবায়ু, ক্যাম্পিং সহ বলিউডের অনেকগুলো মুভির দৃশ্যায়ন এই পেহেলগামে হয়েছে। তাই তো পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই পেহেলগাম। পেহেলগামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লিডার নদী, পেহেলগাম ভ্যালি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি, পেহেলগাম ভিউ পয়েন্ট। পেহেলগাম জম্মু কাশ্মীরের প্রদেশের অনন্তনাগ জেলার অন্তর্গত। কাশ্মীরের ভাষায় নাগ মানে ঝর্ণা, আর অনন্ত মানে অসংখ্য, আর অনন্তনাগ মানে অসংখ্য ঝর্ণা। স্থানীয়রা পেহেলগামকে ইসলামাবাদ বা পেহেলগাঁও নামে ডাকে। সম্রাট আওরঙ্গজেব প্রায় 1700 সালে এর নাম রাখেন ইসলামাবাদ। পরে মহারাজা গোলাপ সিং 1850 সালের দিকে আবার এর নাম রাখেন অনন্তনাগ। শ্রীনগর জম্মু হাইওয়ে ধরে প্রথমে অনন্তনাগ হয়ে পেহেলগাম। এর দূরত্ব শ্রীনগর থেকে মোটামুটি 96 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। এশিয়া সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের বিখ্যাত পেহেলগাম পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান। প্রাইভেট জিপ বা প্রাইভেট কারে যেতে কম বেশি সময় লাগতে পারে 3 ঘন্টার মতো, কম বেশি আধা ঘন্টা বেশি লাগতে পারে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবকিছু এখানে বরফে ঢাকা থাকে, তখন এখানে পর্যটকদের আনাগোনা অনেকখানি কমে যায়। তবে শীতকালীন কাশ্মীর এবং শীতকালীন পেহেলগামের সৌন্দর্য অসাধারণ। চারিদিকে তুষার, শুভ্র সাদা পাহাড়, এই সৌন্দর্য অন্যরকম। এটি দেখার জন্য শীতকালীন পর্যটকরা আসেন। পেহেলগামের আরও কিছু টুরিস্ট পয়েন্ট হলো মিনি সুইজারল্যান্ড বা বাইসারন, ধাবিয়ান, কাশ্মীর ভিউ পয়েন্ট, কানিমার্গ ওয়াটারফল, তুলিয়ান ভ্যালি, মামলেশ্বর মন্দির, কোলাহাই হিমবাহ। পেহেলগাম ভ্রমণের সবথেকে উপযুক্ত সময় হলো মার্চ থেকে নভেম্বর মাস। এটি সবথেকে বেশি আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল থেকে মে মাসে। তবে যারা স্নোফল দেখতে আগ্রহী
কাশ্মীরে যেতে চান স্নোফল দেখতে, তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাকে উত্তম, কারণ এই সময়টাকে কাশ্মীরে সবথেকে বেশি স্নোফল পাওয়ার সম্ভাবনা থাকে। শ্রীনগর থেকে গাড়ি রিজার্ভ করে দিনে দিনে পেহেলগাম ঘুরে আবার শ্রীনগরে রাতে ফেরত আসতে পারেন। তবে পেহেলগামে এক রাত থাকা উচিত, কারণ পেহেলগামের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে এক রাত থাকতেই হবে। তবে যারা শ্রীনগর থেকে ট্যাক্সি বা গাড়ি রিজার্ভ করতে চান না, কিছুটা খরচ বাঁচাতে চান, তারা যেতে পারেন শেয়ার গাড়িতে। শেয়ার গাড়িতে পেহেলগামে যারা যেতে চান তারা ডাল লেক থেকে অটোতে করে জাহাঙ্গীর চক চলে যেতে পারেন। ভাড়া নেবে 40 থেকে 50 রুপি। জাহাঙ্গীর চক থেকে অনন্তনাগ পর্যন্ত শেয়ার গাড়ি ভাড়া নিতে পারে 120 রুপির মতো। এরপর অনন্তনাগ থেকে শেয়ার গাড়িতে করে পেহেলগাম যেতে হবে, এক্ষেত্রে ভাড়া 120 রুপির মতো। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি শেয়ার গাড়িগুলো চলে এই রুটে। ডাল লেকের পাশেই হজরত বাল মসজিদ। এই হজরত বাল মসজিদে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের একটা চুল রাখা আছে। মূলত সেই কারণেই এই মসজিদের নামকরণ হয়েছে হজরত বাল মসজিদ। বাদশাহ আওরঙ্গজেবের নিজের হাতের লেখা একটি কোরআন শরীফ, যার ফার্সি অনুবাদও রয়েছে, সেটি একটি বড় কাচের বাক্সে এখানে রাখা আছে। লাদাখের জোজিলা পাস বা জোজিলা গিরিপথে 0 পয়েন্টে ভ্রমণ সম্পূর্ণ আলাদা একটা অভিজ্ঞতা। জোজিলা পাস উঁচু গ্রিসিংয়ে অবস্থিত পৃথিবীর প্রথম 10টি বিপজ্জনক পথের মধ্যে একটি, আর এশিয়ার মধ্যে সবচেয়ে বিপজ্জনক রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে পাহাড় কেটে কেটে এই জোজিলা পাসের তৈরি। এটির দৈর্ঘ্য প্রায় 25 থেকে 30 কিলোমিটার। গিরিপথটি খুবই ঝুঁকিপূর্ণ আর উচ্চতাজনিত স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে। এছাড়াও কিছুটা ব্যয়বহুল হওয়ার কারণে, এই দুই কারণে এখানে পর্যটকদের সংখ্যা তুলনামূলক কিছুটা কম। এই জোজিলা 0 পয়েন্টে সংঘটিত হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সেই কার্গিল যুদ্ধ। জোজিলা 0 পয়েন্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় 250 কিলোমিটার এবং কার্গিলের সোনমার্গ থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। উল্লেখ্য, নভেম্বর পরবর্তী 6 মাস এই অঞ্চলে প্রায় 50 থেকে 100 ফুট বরফে ঢাকা থাকে। তখন এই এলাকার সকল ধরনের যাতায়াত বন্ধ থাকে। তাপমাত্রা সার্বক্ষণিক হিমাঙ্কের অনেক নিচে থাকে। বছরের বাকি 6 মাস তাপমাত্রা কিছুটা বাড়ে, তবে সেই তাপমাত্রা যে অনেক বাড়ে সেটি নয়। দিনের বেলায় এই তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি আর রাতে হিমাঙ্কের বেশ নিচে নেমে যায়। জোজিলা গিরিপথ বা জোজিলা পাসে যথেষ্ট সরু, পাশাপাশি দুটো গাড়ি চলতে পারে না, আর পুরো পথটি নুড়ি পথে বিছানো। মাঝে মাঝে বেশ কয়েক জায়গায় গর্ত আছে। জনবিরল এই অঞ্চলে পর্যটক আর্মির জিপ ছাড়া তেমন কোনো কিছু চোখে পড়ে না। 0 পয়েন্টের উপরে পাকিস্তানের অংশ আজাদ কাশ্মীর, মুজাফফরাবাদ যেটিকে বলে, যা মাত্র 7 কিলোমিটার দূরে, আর এপারে ভারতীয় অংশ জম্মু কাশ্মীর। দুই অংশের মাঝখানে নীল পানির খরস্রোতা শিরু নদী। শিরু একটি উপনদী যা কার্গিলে প্রবাহিত হয়ে পাকিস্তানের সিন্ধু নদে মিলিত হয়েছে। নদীটির দুই পারে বিশাল বিশাল পাহাড়ের স্তূপ, তাতে আছড়ে পড়ছে বড় বড় নদীর ঢেউ। 0 পয়েন্টে আছে ঐতিহাসিক কার্গিল যুদ্ধে মৃত যে সৈনিক, তাদের স্মরণে মনুমেন্ট আছে। এছাড়াও আছে রঙিন রঙিন টিনের ছাল দেওয়া আর্মিদের ক্যাম্প। জোজিলা পাসটি প্রায় 3,528 মিটার বা প্রায় 11,575 ফুট উচ্চতায়, এবং এটি শ্রীনগর থেকে লেহ এই ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়কের পরে দ্বিতীয় সর্বোচ্চ পাস। শীতকালে এই পুরো অংশটি প্রায় বন্ধ থাকে, সম্পূর্ণ বরফে আচ্ছাদিত থাকে। যদিও বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও সম্ভব হলে পাসটি খোলা রাখার জন্য কিছু কিছু ব্যবস্থা নিয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে পুরো রাস্তাটি বন্ধ থাকে।
এখানে একটি টানেল প্রকল্প ভারত সরকার কর্তৃক গৃহীত হয়েছে। 2018 সালের জানুয়ারি মাসে এটি অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের মে মাসে নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি যদি তৈরি হয় তাহলে এই যাত্রাপথের সময়কে 3 ঘন্টার বেশি কমিয়ে দেবে। আর এই টানেলের প্রাথমিক খরচ ধরা হয়েছিল প্রায় $930 মিলিয়ন। আর এটি যখন সম্পূর্ণ হবে তবে এটি হবে এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী টানেল। প্রথম কাশ্মীর যুদ্ধের সময় 1948 সালে লাদাখ দখলের অভিযানে গিলগিট বিদ্রোহীরা জজিলা পাস দখল করে নেয়। মেজর মোহাম্মদ খান জারালের নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী 1948 সালে জজিলা পাস জয় করেন। নভেম্বরে ভারতীয় বাহিনী অপারেশন বাইসন নামে একটি আক্রমণের মাধ্যমে এই পাসটি পুনরুদ্ধার করে, যা প্রাথমিকভাবে ভারতীয় বাহিনীর ট্যাঙ্কের আশ্চর্যজনক ব্যবহারের কারণে তা এই উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছিল। সেই সময় এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় যেখানে ট্যাঙ্ক ব্যবহার করে যুদ্ধ পরিচালিত হয়। বরফ, ঠান্ডা, অপরূপ সৌন্দর্য, ভয়ঙ্কর আঁকাবাঁকা উঁচু পাথুরে পাহাড়ি রাস্তা আর রোমাঞ্চকর অসাধারণ থ্রিল সব মিলিয়ে পুরো কাশ্মীর ভ্রমণের সব থেকে আকর্ষণীয় সময় ছিল এটি। বেতাব উপত্যকা, যাকে মূলত হাজন উপত্যকা বা হাগান উপত্যকা বলা হয়, এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। বলিউডের বিখ্যাত সনি দেওল, অমৃতা সিং এর হিট ডেবিউট ফিল্ম বেতাব, মূলত এই ফিল্মের শুটিং এখানে করা হয়। এই সিনেমা থেকেই এই উপত্যকার নাম হয়েছে বেতাব ভ্যালি। হাগান উপত্যকা বা হাজান উপত্যকা, যা বেতাব ভ্যালি নামে প্রথমে পরিচিত, এর অন্য একটি নাম হচ্ছে ওয়াদি হাসান। পুরো অঞ্চলটি কাশ্মীরে ভ্রমণকারী পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি গন্তব্যস্থল, কারণ এটি পাহাড়ের ট্রেকিং এবং অন্যান্য ট্যুরিস্ট অ্যাক্টিভিটিসের জন্য একটি বেস ক্যাম্প হিসেবে কাজ করে। 60 থেকে 80 দশক পর্যন্ত কাশ্মীর ছিল ভারতীয় চলচ্চিত্রের আবাসস্থল। এই উপত্যকায় আরজু, কাশ্মীর কে কালি, জব জব ফুল খিলে, কাভি কাভি, সিলসিলা, সত্যে পে সত্তা এবং রোটির মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং করা হয়েছে। মাঝে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হওয়ার পরে চলচ্চিত্রের শুটিং প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেটি আবার উন্নতির পথে। সাম্প্রতিক সময়ের মধ্যে রণবীর কাপুর এবং নাজমিস ফাকরির অভিনীত রকস্টার সিনেমা, পাশাপাশি জাব তাকে জান, এ জওয়ানি হে দিওয়ানি, হায়দার, এরকম আরও অনেকগুলো চলচ্চিত্রের শুটিং এই কাশ্মীরের উপত্যকায় করা হয়েছে। আরু ভ্যালি কাশ্মীরের পেহেলগাম বা পেহেলগাঁও থেকে প্রায় 12 কিলোমিটার দূরের একটি ছোট্ট গ্রাম। গরমকালে এখানে প্রকৃতির সবুজ রূপ দেখা গেলেও শীতকালে বরফের চোখ ধাঁধানো সৌন্দর্য চোখে পড়ে। শীতকালে যখন তুষারপাত হয় তখন এখানে স্কেটিং করার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়। আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের যে সৌন্দর্য, এটির জন্য বিখ্যাত। এই গ্রামটি আরু নদীর বাম তীরে অবস্থিত, যা মূলত লিডার নদীর মেন শাখা। কাশ্মীরের বৃহত্তম পশু খাদ্য বীজ উৎপাদনের কেন্দ্রটি মূলত এই আরু গ্রামে অবস্থিত। আরু ভ্যালি মূলত তার মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। এই গ্রামটি কোলোহাই হিমবাহ, টার্সার মার্সার হ্রদ এবং ক্যাটরিনাগ উপত্যকায় যারা ট্রাকার আসেন তাদের জন্য এটি বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। এটি লিডারওয়ার্ড, ভিশনসার, কিষানসার হ্রদ এবং কঙ্গনে ট্রেক করার জন্য একটি বেজ। কোলাহই হলো কাশ্মীর উপত্যকার বৃহত্তম হিমবাহ এবং উপত্যকার সর্বোচ্চ শিখর মাউন্ট কোলাহই এর কাছে অবস্থিত। মাউন্ট কোলাহইয়ের উচ্চতা প্রায় 5425 মিটার। এখানে বোর্ডিং হিসেবে থাকার জন্য আশেপাশে বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ এবং রিসোর্ট রয়েছে।
আরু ভ্যালিতে চারপাশে প্রায় 20টি আলপাইন লেক এবং অনেকগুলো তৃণভূমি রয়েছে। শীতকালে যখন আরুতে ভারী তুষারপাত হয় তখন এখানে স্কিইং, হেলসিকিং এগুলো প্র্যাকটিস করা হয়। আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি দুইটিই অপরূপ সুন্দর এবং পর্যটকদের কাছে দুইটি খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনাদের দুটি ভ্রমণ করা উচিত। তবে হোটেল এবং রিসোর্ট প্রাপ্যতার দিক দিয়ে আরু ভ্যালিটি বেশি পছন্দের। শ্রীনগর থেকে আরু ভ্যালিতে যাওয়ার উপায় হলো ট্যাক্সি, যা 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে। খরচ হতে পারে 2500 থেকে 3000 রুপি। আরু ভ্যালির জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে বেতাব উপত্যকার জন্য আপনাকে টাকা দিতে হবে। প্রবেশ মূল্য এখানে 50 রুপি। আরু ভ্যালি বন্ধের কোনো সময় নাই, এটি রাত 24 ঘন্টায় এই গ্রামটি খোলা থাকে। অন্যদিকে বেতাব ভ্যালি সকাল 8টা বা 9টায় খোলে এবং সূর্যাস্তের মাধ্যমে এটি বন্ধ হয়ে যায়। আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি এই দুই উপত্যকার মধ্যবর্তী দূরত্ব প্রায় 19 কিলোমিটার। গুলমার্গ জম্মু কাশ্মীরের বারমুলা জেলার অন্তর্গত। এটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। গুলমার্গকে তাজ অফ কাশ্মীর নামেও বলা হয়। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরে এবং এটি প্রায় 8825 ফুট উপরে একটি হিল স্টেশন হিসেবে পরিচিত। এখানে গেলে দ্বিধা সৃষ্টি হবে যে এটি আসলে গুলমার্গ না সুইজারল্যান্ডে বরফ ঢাকা কোনো শহর। কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময় যেমন থাকে তেমনি ঠান্ডা আবহাওয়াও মানুষ ছুটে আসে তুষারপাত দেখতে। এশিয়ার অন্যতম সেরা স্কিং করার জায়গা আছে গুলমার্গেই। এখানে 20 শতকে ব্রিটিশ শাসনের সময় স্কিং ক্লাব তৈরি করা হয়। এছাড়াও শীতকালে নানান ধরনের খেলা আয়োজন করা হয়। শীতের সময় পুরো গুলমার্গই ভারী তুষারে ঢাকা থাকে। শ্রীনগর থেকে গুলমার্গ একদিনের ট্যুর দিয়ে ফেরত আসা যায়। গুলমার্গে 2 ধাপের কেবল কার আছে বা রোপওয়ে, যেটাকে বলে গন্ডেলা রাইড। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে এক ধাপ উপরে উঠলে বরফ দেখা যায়, আর বাকি সময় গেলে দ্বিতীয় ধাপে উঠতে হয়, তারপরে বরফ দেখা মেলে। তবে ভাড়া একটু বেশি লাগবে তখন আর কি। উচ্চতার কারণে, বিশেষত অক্ষাংশের কারণে গুলমার্গে আর্দ্র মহাদেশীয় জলবায়ু দেখা যায়, যার কারণে এখানে শীতকালে বেশ ভারী তুষারপাত হয়। গুলমার্গে যে গল্ফ কোর্সটি বিদ্যমান এটি প্রায় 2650 মিটার উচ্চতায় অবস্থিত এবং বিশ্বের সর্বোচ্চ সবুজ গল্ফ কোর্স। ঐতিহাসিক গুলমার্গ গল্ফ ক্লাবটি 1911 সালে ব্রিটিশরা এখানে শুরু করেছিল। গুলমার্গে স্থায়ীভাবে বসবাসকারীদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, তবে এখানকার বেশিরভাগ বাসিন্দা পর্যটক বা পর্যটন শিল্পের সাথে জড়িত। এপ্রিল থেকে জুন মাস এটি হলো গুলমার্গে ঘুরে বেড়ানোর জন্য পিক সিজন। মে মাসে গুলমার্গের আবহাওয়া খুবই মনোরম এবং আরামদায়ক থাকে এবং এ সময় তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রির মধ্যেই ওঠানামা করে। আর গুলমার্গের বর্ষাকাল হলো জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। অনেকের প্রশ্ন থাকে যে কাশ্মীর ভ্রমণে বছরের কোন সময় যাওয়া উচিত। আমার ব্যক্তিগত মতামত হলো কাশ্মীর ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর। এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে, বিভিন্ন উপত্যকায় নানান পাহাড়ি ফল ফুলে ভরে ওঠে এবং চারিদিকে তাপমাত্রা খুবই মনোরম থাকে বাইরে ঘুরে বেড়ানোর জন্য। জুলাই এবং আগস্ট মাস হলো বার্ষিক অমরনাথ যাত্রার মাস। সমগ্র কাশ্মীরের মতো গুলমার্গেও আপনার চোখেও পড়বে চিনার বৃক্ষ। কিছু কিছু বৃক্ষ প্রায় 360 থেকে 365 বছরের পুরাতন। শোনা যায় সুদূর পারস্য থেকে নূরজাহান এই গাছগুলো এনেছিলেন। এরপর আস্তে আস্তে গুলমার্গ সহ পুরো কাশ্মীরে গাছগুলো ছেয়ে যায়।
গুলমার্গে ঘুরতে ঘুরতে কাশ্মীরি বিশেষ চা কাওয়া এবং স্যাফরান বা জাফরান সম্পর্কে দুটি কথা বলে যাই। প্রথমে আসে স্যাফরান বা জাফরান। এটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ যৌগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্রেসিং জাফরানকে তার লাল রং উজ্জ্বলতা আরও প্রদান করে এবং এটি মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং কোনো কিছু মনে রাখার ধারণ ক্ষমতা বাড়িয়ে তোলে। কাশ্মীর পানীয় বা কাশ্মীরের কাওয়া হচ্ছে সেই ম্যাজিক চা যা একবার খেলে পর্যটকরা, বিশেষ করে চা প্রেমী বাঙালি, কাশ্মীরে চায়ের প্রেমে পড়বেই। কাশ্মীরে গিয়ে সাধারণত দুই ধরনের চা খাওয়ার অভিজ্ঞতা হয় সবারই। একটি হচ্ছে কাশ্মীরি নুন চা এবং আরেকটি হচ্ছে কাশ্মীরি স্পেশাল চা বা কাশ্মীরি কাওয়া। কাশ্মীরি কাওয়ার উৎপত্তি নিয়ে নানান মতভেদ প্রচলিত আছে। একটা মত অনুযায়ী কাশ্মীরি কাওয়া হলো চীন থেকে তিব্বত হয়ে স্পাইস রুট দিয়ে কাশ্মীরে এসেছে। আবার কেউ কেউ বলে থাকেন এর উৎপত্তি হয়েছিল কুষাণ রাজত্বকালে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শতকের ইয়ারখণ্ড ভ্যালিতে। তবে উৎপত্তি নিয়ে যত মতভেদই থাকুক না কেন, কাশ্মীরের সৌন্দর্য, অভিজাত্য, গরিমার সাথে কাশ্মীরি কাওয়া নিবিড়ভাবে জড়িয়ে আছে। এই কাওয়া হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গ্রিন টি, ড্রাই আদা ও সামান্য চিনির সংমিশ্রণে তৈরি সুগন্ধি কেশরী হার্বাল চা। কাশ্মীরের এটি খুবই বিখ্যাত পানীয়, তাই কাশ্মীরের বিশেষ কোনো অনুষ্ঠানে এই পানীয় তৈরি করা হয় এবং পরিবেশন করা হয়। কাশ্মীরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই কাশ্মীরকে রূপান্তরিত করেছে ভূস্বর্গে। স্রষ্টা নিজে হাতে গড়া প্রকৃতির সান্নিধ্যে গেলে আপনি যে কতটা প্রশান্তি, কতটা আত্মতৃপ্তি খুঁজে পাবেন তা হয়তো পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। অন্য কোনো কিছুর সান্নিধ্যে গেলে এই প্রশান্তি, এই আত্মতৃপ্তি হয়তো খুঁজে পাবেন না। রবীন্দ্রনাথের সাথে কথা মিলিয়ে তাই তো বলতে হয়, দাও ফিরে এসে অরণ্য, লও হে নগর, লও যত লৌহ লষ্ট কাষ্ঠ প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সে তপবন পুণ্য ছায়া রাশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আনন্দ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।